সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের টক শোর বিষয় হলো কথায় কথায় আন্দোলন, পেছনের কারণ। এ বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের একজন হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, স্টুডিওতে উপস্থিত আছেন বাবুল, এবং সমাজসেবক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আব্দুল আল মামুন রয়েছেন। ডক্টর আব্দুল আল মামুন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বটে। দর্শক, আমরা পরিচয় পর্বের পর আলোচনায় চলে যাচ্ছি। ডক্টর আব্দুল আল মামুন, আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ আপনি এই বিষয় নিয়েই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইরকম বিষয় নিয়েই রিলেটেড বিষয় নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন, আপনি শিক্ষার্থীদের শেখাচ্ছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি আজকাল কথায় কথায় আন্দোলন হচ্ছে, যেমন শাহবাগে আন্দোলন হলো, গাজীপুরে আন্দোলন হলো, গার্মেন্টস কর্মীদের আন্দোলন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাৎক্ষণিকভাবে একেবারে সড়ক অবরোধ করে ভয়াবহ রকমের ঢাকা কলাপস করে দিল, রীতিমতো কলাপস করলো। এমনকি এমন আন্দোলন ঘটনা দেখা যাচ্ছে যে একটা আন্দোলন থেকেও তুলে দিল, আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সেনাবাহিনী লোকজনকে সরিয়ে দিল, তাৎক্ষণিকভাবে সেখানে আর এক দল বসে পড়ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ইদানিং মব সৃষ্টির যে ঘটনাটা, এটা অ্যালার্মিং হয়ে গেছে দেশের জন্য। সব কিছু মিলে এই ঘটনাগুলোকে আপনি কীভাবে দেখছেন, এ নিয়ে আপনার কাছ থেকে একটা বিস্তারিত বিশ্লেষণ আমরা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, আমার সমালোচককে ধন্যবাদ। দেখুন, আমরা একটা কথা আমাদের স্বীকার করতে হবে যে আমাদের অনেক দাবি দাওয়াই যে রেজিমটাকে ফ্যাসিস্ট রেজিম বলা হচ্ছে, তারা আসলে গুরুত্ব দেয়নি বা ইগনোর করেছে, যেটাকে আমরা বলি, এবং মানুষের বৈধ অধিকারকে বঞ্চিত করা হয়েছিল। তারপরে দীর্ঘদিনের সমাজের মধ্যে একটা ক্ষোভ, একটা বঞ্চনা বা বঞ্চিত হওয়ার অবস্থা, এটা বিরাজমান ছিল, এবং তারই বহিঃপ্রকাশে কিন্তু এই আন্দোলনের সব দলের সব মতের মানুষ একসাথে যুক্ত হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে। এই প্রক্রিয়া যেটা হয়েছে যে মানুষ একটা সফলতা দেখতে পায় যে আমরা সম্মিলিত যে শক্তি, সেই শক্তি যদি একত্রিত করা যায়, একজনের জায়গায় দুইজন তিনজন বা একটা গোষ্ঠীর শক্তিতে পরিণত করা যায়, তাহলে সফলতা আসে। এবং সেই সফলতার কারণে কিন্তু এই যে কেন্দ্রীয় যে সফলতা, সেই সফলতাকে মানুষ তার এখন ব্যক্তিগত যে স্বার্থ বা গোষ্ঠীর যে স্বার্থ, দলীয় যে স্বার্থ, সেটাতে টেনে আনার চেষ্টা করছে। এবং এই টেনে আনার প্রক্রিয়ায় তারা দেখছে যে এইটা করলে সফলতা পাওয়া যায়। যেমন আমি কোনো নেগেটিভলি বলছি না, পজিটিভলি বলছি যে যারা এমপিও ভুক্ত শিক্ষক ছিলেন, এমপিও ভুক্ত না, তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন, প্রায় 1 মাস থেকে। গতকাল তাদের দাবিটা মেনে নেওয়া হয়েছে। আমি তাদের দাবির যৌক্তিকতা বা মেনে না নেওয়া ওদিকে যাচ্ছি না, বাট এটা একটা উদাহরণ হিসেবে আমি বলছি, যেহেতু গতকালই ঘটনাটা ঘটেছে, এটা এক ধরনের সফলতা। এভাবে যদি আপনি দেখেন যে প্রত্যেকটা অনেক কিছু কিন্তু সরকার মেনে নিচ্ছে, কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক ওই তর্কে আমি তাত্ত্বিকভাবে এই সময় যাব না, কিন্তু মেনে নেয়। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা যখন এই দাবি দাওয়াগুলো মেনে নিচ্ছে, যৌক্তিকতা অযৌক্তিকতার মানদণ্ডে গভর্নমেন্ট যে বাহিনীটাকে সামনে দাঁড় করাতে চেষ্টা করে বা এটাকে একটা ডেটারেন্স ক্রিয়েট করার চেষ্টা করে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেভাবে যেহেতু কাজ করতে পারছে না, এবং খুবই দুঃখজনক ঘটনা, গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে একটি সংগঠনের পক্ষ থেকে কতটুকু উস্কানি ছিল আমি সেদিকে যাব না, কিন্তু পুলিশকে সরাসরি আক্রমণ করা হয়েছে। সো আইন শৃঙ্খলা পরিস্থিতি আবারও এই ফ্যাসিজমের কারণে ভেঙে পড়েছে। তাদের নিজস্ব বাহিনীর অবশ্যই দোষ আছে, তারা অনেকভাবেই এই সরকারকে সমর্থন করেছে, জনসমর্থন হারিয়েছে, জনমুখী পুলিশ হতে পারেনি, সরকারমুখী পুলিশ আমাদের সবসময় ছিল, সব রেজিমে সবসময় ছিল। এখন এই ভঙ্গুর অবস্থাটা তৈরি হয়েছে। পুলিশ মানুষের জন্য, পুলিশ জনগণের জন্য, এই স্লোগানেই শুধু থেকে গেছে, কিন্তু সেটা কখনো হয়নি। এটা আরেকটা অন্যতম কারণ। তাহলে দুটো জিনিস, এটা সফলতা আসছে আন্দোলনে, আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা বা যে ভূমিকা রাখা দরকার সেটা রাখা যাচ্ছে না। এই দুটো সিচুয়েশন তাত্ত্বিকভাবে আমরা বলি যে নর্মলেসনেস একটা সিচুয়েশন তৈরি করছে, বা আমাদের ব্যবহারের মানদণ্ড থাকে একটা, যে কোন আন্দোলনে আমি যাব, কোনটাতে যাব না, কোন স্লোগানটা দেব, কোনটা দেব না, কোন দাবিটা মানবো, কোনটা মানবো না। বড়দের, যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, যে বড়দের দেখলে আমি দাঁড়াবো বা শিক্ষককে সালাম দেবো, এটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার বা একটা নর্মস। সেটা কিন্তু ভেঙে পড়েছে সমাজে এই গত 7 মাসে, একটা নর্মলেসনেস সিচুয়েশন, বিভিন্ন আন্দোলন এবং পুলিশের নিষ্ক্রিয়তার কারণে। চতুর্থ যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমরা যখন দেখছি যে একটা আন্দোলনের সফলতা আসছে, বা 5ই আগস্টের যে সফলতা, আমরা বলি যে কেন্দ্র থেকে বৃত্তের সফলতা যে দূরত্ব, এটা অনেক সময় আমরা ভুলে যাচ্ছি।
অর্থাৎ আপনি ধরেন 5 তারিখে সবাই সম্মিলিতভাবে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে, কিন্তু আন্দোলন করলেই যে আমি সফল হব, ওই যে আমার, ধরেন আপনি একটা উদাহরণ দেন যে 100 মিটার দৌড়ে আপনি চ্যাম্পিয়ন হয়েছে, বা হার্ডল জাম্পে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, হাই জাম্পে, কিন্তু আপনি তো 5 তলা থেকে লাফ দিতে পারবেন না, এটা আমরা ভুলে যাচ্ছি। অর্থাৎ কেন্দ্র থেকে সফলতার যে বৃত্তের দূরত্ব, সেটা ভুলে গিয়ে সব কিছুতে আন্দোলন নিয়ে আসছে, সেটা ক্লাসরুমে হোক, বিশ্ববিদ্যালয়ে হোক, পাড়ায় মহল্লায়, সবখানে এই আন্দোলনটা আসতেছে, যেটাকে আমরা অনেক ক্ষেত্রেই মবে রূপান্তর হতে দেখছি। এটা একটা অন্যতম বড় কারণ। আরেকটা হচ্ছে যে এখানে যখন এই মবটা তৈরি করা হচ্ছে, তখন আমরা বলি যে আমাদের বিভিন্ন যে সামাজিক সংস্থা থাকে, অর্থাৎ সোশ্যাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল ইনস্টিটিউশন, সেগুলো কিন্তু নাই। একটা এমপি তার এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা করতে ভূমিকা রাখে, একটা ক্লাবের প্রেসিডেন্ট একটা এলাকায় যদি থাকে, যে কোনো ক্লাব, ক্রীড়া ক্লাব, সাংস্কৃতিক ক্লাব, তাদের একটা রোল থাকে, ইমামের একটা রোল থাকে। আবার লোকাল গভর্নমেন্টও কিন্তু এখন অ্যাক্টিভ না। তাহলে এই যে নর্মলেসনেস সিচুয়েশনটা কভার করতে পারতো সোশিও পলিটিক্যাল ইনস্টিটিউশন, অর্থাৎ বিভিন্ন রকম সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং লোকাল গভর্নমেন্ট, সেটাও কিন্তু নেই। যে কারণে এই মবটা যে আপনি সামনে একটা কেভিয়েট দিবেন বা কোনো কেভিয়েট তৈরি করবেন, সেটা কিন্তু আর হচ্ছে না। সর্বোপরি যে জায়গাটাতে সরকারের এক ধরনের একটা ব্যর্থতা, সেটা হচ্ছে ঠিক আছে আমার লোকাল গভর্নমেন্ট নেই, পুলিশ ভেঙে পড়েছে, আমার সাংস্কৃতিক সংগঠনগুলো আওয়ামী লীগ মনে হওয়ার কারণে এখনো এর অপোজিট সংগঠন দাঁড়াতে পারেনি, তাহলে সরকারের জন্য সহায়ক শক্তি হতে পারত কোনটি? সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার, আমরা সবসময় টকশোতে এটা প্রথম থেকে বলছি, আজকেও বলি, সরকারের যে সখ্যতা তৈরি করার কথা ছিল, সেটা কিন্তু সরকার তৈরি করতে পারেনি। আপনি বিএনপির মতো দল বা বাম দল, যে কোনো দলকে আপনি একদিনের নোটিশে ডাকবেন, 15 মিনিট যদি বিএনপি মহাসচিবের সাথে আপনি মিটিং করেন, বা 20 মিনিট একটা অন্য দলের সাথে, জামাতের সাথে মিটিং করেন, আমাদের বাঙালির সংস্কৃতিতে এটা কতটুকু শোভন, সেটা তো একটা প্রশ্ন। কিন্তু সংযোগ যেটা তৈরি করতে পারতো, যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সহযোগিতার মনোভাব, সেই সহযোগিতার মনোভাবকে যদি সরকার একসাথে করতে পারতো, তাহলে কিন্তু এই যে আজকে বিশৃঙ্খলতা, যাতে তাতে আন্দোলন, যে কোনো ধরনের মব করা, আমার পাশে একজন পলিটিশিয়ান বসে আছেন, উনি কিন্তু ওনার লোকালিটিতে একটা ফ্যাক্টর, মব তৈরি হলে তাদেরকে কিন্তু সংযুক্ত করা যায়নি। যে কারণে কিন্তু এই যে বিশৃঙ্খলতারা, যেটাকে আশ্রয় হিসেবে নিতে পারতো সরকার, একটা সফলতা হিসেবে রাজনৈতিক দল এবং কর্মীকে, সে জায়গাটা একটা গ্যাপ থেকে যাওয়ার কারণে এটা আরো বাড়ছে। জি, একদম চমৎকার ভাবে বলেছেন, এবং আমি মনে করি যে এর চেয়ে আর ভালো আলোচনা সম্ভবত হয় না। চমৎকার বলেছেন, আপনাকে ধন্যবাদ। বাবুল, আপনার কাছে যদি আমরা জানতে চাই যে এই যে মব, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তিনি বলেছেন, ডক্টর আব্দুল আল মামুন বলেছেন, নর্মলেসনেস সিচুয়েশন তৈরি হয়েছে, এবং আমার প্রশ্ন হচ্ছে এর থেকে বের হওয়ার উপায় কি হতে পারে? এই প্রশ্নের আগে আরেকটা প্রশ্ন আছে, যে এই যে সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে, এটা কি একেবারেই মানে সমাজে যেটা চলছিল এরকম অনেক ঘটনা এর আগেও ঘটেছে? এই 5ই আগস্টের আগেও কখনো কখনো গণপিটুনির ঘটনা ঘটেছে, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, চুরি ঘটনা ঘটেছে, আজকাল যে সমস্ত আন্দোলন আমরা দেখছি এগুলো ঘটেছে। বাট এইরকম কি আছে এর পেছনে যে কারোর উস্কানি, খুব পরিকল্পিতভাবে কোনো ঘটনা ঘটানো হচ্ছে? যেমন এই রিলেটেড একটা রিপোর্টের কথা আজকে উল্লেখ করতে পারে, আজকের দৈনিক যুগান্তরে উল্লেখ আছে, যেখানে বলা হচ্ছে যে এই সমস্ত ঘটনার পেছনে পতিত সরকারের সহযোগীদের ইন্ধন এবং সংশ্লিষ্টতা রয়েছে। কি মনে হয় আপনার? ধন্যবাদ সিরাজ ভাই, এবং ধন্যবাদ এশিয়ান টিভিকে আবারও আমাকে ডাকবার জন্যে। কথা শুনছিলাম আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল আল মামুনের, তন্ময় হয়ে শুনছিলাম সমাজের যে সব চুলচিরা বিশ্লেষণ। মনে হচ্ছিল মার্শাল ম্যাকলুহানের কোনো বন্ধু হয়তো এখানে বসে আছেন। ভালো লাগলো এরকম আলোচককে পেয়ে। দেখুন, আজকের যে বিষয়টা খুব সিম্পল না, কিন্তু এটা শুধু সামাজিক বিষয় না, এটা রাষ্ট্রীয় বিষয়ও না, এটা কিন্তু একটা শিক্ষাঙ্গনের পার্টিকুলার শিক্ষাঙ্গনের বিষয়ও না, এটা পুরা একটা জাতির বিষয় হিসেবে দাঁড়িয়েছে। যেটি বললেন আজকের যে দৈনিক জনকণ্ঠের যে যুগান্তরের যে উদ্ধৃতিটা আপনি দিলেন, সেটি হচ্ছে এই যে গতকালকের যে ঘটনাটি, স্যারও বলছিলেন যে লাকি নামে যে মেয়েটি, উনি যে কোন প্রেতাত্মার এটা আমরা সবাই জানি। সেই শাহবাগের সৃষ্টি কিভাবে হয়েছিল ইমরান এইচ সরকার, এবং সেখান থেকে আওয়ামী সরকার এবং ভারতীয় মিডিয়া তাকে কিভাবে প্রভাবিত করে আমাদের শাহবাগটাকে আমাদের জাতীয় ইতিহাসে কতটা একটা ঋণাত্মক প্রভাব
ফেলেছে এটি আমরা সবাই জানি। কাজে এটি প্রমাণিতই শুধু না, গতকালকে যখন আমরা দেখি একজন পুলিশকে আক্রমণ করছে একজন নারী, এবং সেটা অধ্যত্বপূর্ণ, এবং পুলিশ সহ্য করে যাচ্ছে এবং অনেকটা একেবারে অযৌক্তিকভাবে, এবং সেটা একটা পার্টিকুলার টার্গেট নিয়ে। দেখুন এই মেয়েটি লাকি, আপনি যদি তার ফেসবুকে যান, দীর্ঘ আন্দোলনের সময় কিন্তু উনি অনুপস্থিত, আর 5 তারিখের পর দেখবেন উনি ডক্টর ইউনূসকে কটাক্ষ করে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে দিনে 10টা-15টা তার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। এবং শুধু তাই না, এই লাকি কিন্তু আওয়ামী পিরিয়ডেও তো আমাদের দেশে শুধু এই 8 বছরের শিশু বা 6 বছরের শিশু না, 4 বছরের শিশু ধর্ষিত হয়েছে। এবং এই সমাজ ব্যবস্থাটাকে আওয়ামী সরকার ওই পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগের সময় যেসব ধর্ষণের ঘটনা ঘটেছে, এই সব তথাকথিত আওয়ামী প্রেতাত্মাদের, এদেরকে তথাকথিত এই নারীবাদীদের কিন্তু তখন আমরা রাস্তায় দেখিনি। এই যে যারা শাহবাগে এসেছে, এটা কিন্তু ছিল একটা পরিকল্পিত, এবং ইউনূস সরকারকে এবং এই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করবারই একটা অপপ্রচেষ্টা ছিল তাদের। যে কথায় আমি আসতে চাই সেটি হচ্ছে, স্যার একটি চমৎকার কথা বলেছেন, সেটি হচ্ছে যে একটা সময় ছিল যে সমাজে আমরা বড়দের দেখলে দাঁড়াতাম, দূর থেকে সালাম দিতাম, আমরা শিক্ষকদের দেখলে সাইকেল থেকে অনেক দূর থেকে নামতাম, শিক্ষক ছাত্রের সম্পর্ক ছিল অন্যরকম, অ্যাডমিনিস্ট্রেশন ছিল, আমরা ভয় পেতাম, আমরা বলতাম এই শান্তিনারায়ণ ঘোষ আসতেছে এই দিক দিয়ে। আমি হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র, এই জন্য এই স্যারের নাম বললাম। তো আমাদের সেই সময়ে আমরা যে দুষ্টুমি করতাম না হলে তা নয়, আমরা পয়লা বৈশাখ উদযাপন করতাম না তা নয়, আমরা যে আনন্দ ফুর্তি করতাম না তা নয়, কিন্তু তখনকার সেই সমাজ ব্যবস্থা, এটা কিন্তু 15 বছরে একদম তিলে তিলে ভেঙে গেছে। কারণ যখন আমার পেশাজীবীরা নষ্ট হয়ে গেছে, গুটি কয় মানুষকে নিয়ে আমার পুলিশ বিভাগ নষ্ট হয়ে গেছে, 15 বছরে পুলিশ বিভাগের নষ্ট হওয়াটা তো আপনার 5 মাসে ঠিক হবে এটা আশা করতে পারেন না। আপনার প্রশাসন নষ্ট হয়ে গেছে, আপনার সামরিক বাহিনীতেও আপনি দেখেছেন আয়নাঘরটা নিয়ে কিভাবে ডিজিএফআই জড়িত ছিল, এনএসআই নষ্ট হয়ে গেছে, সাংবাদিকরা গুটি কয়েক সাংবাদিক তারা মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করেছে, তারা মাফিয়া চক্রের সদস্য ছিল, ব্যবসায়ীরা ছিল, শিক্ষকরা ছিল, ইমাম সাহেবরা ছিল। কাজে এই দেশটা এত দ্রুত ঠিক হয়ে যাবে এটা ভাববার কোনো কারণ নেই। তবে এই দেশের যে পরিস্থিতি, বর্তমান সরকার, আমরা আমাদের দল, আমাদের নেতা বেগম খালেদা জিয়া এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রাণপণে চাচ্ছেন আমরা যে ইউনূস সরকারকে আমরা সর্বতোভাবে সহায়তা করে একটা দেশটাকে স্থিতিশীল অবস্থায় রেখে, যাতে করে আওয়ামী ফ্যাসিস্ট চক্র কোনো সুবিধা নিতে না পারে, এবং যেসব অন্যায় হয়েছে সেগুলোর সুবিচার প্রতিষ্ঠা হয় এবং ন্যায় বিচার যেন প্রত্যেকে পায়। এই ব্যবস্থাটার জন্য আমরা সর্বত সহযোগিতা করার চেষ্টা করছি। কিন্তু আপনি দেখবেন যে এই সরকারের কিছু কিছু মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত। এটাই স্পষ্ট যে ছাত্রদেরকে নিয়ে আমরা, এরা এখন আর কেউই ছাত্র নয়, মানে সেই এনসিপিকে নিয়ে আমরা যে জিনিস দেখি, কিছু অংশে সরকারে কিছু অংশে বাইরে, এই যে একটা হযবরল অবস্থা, এখান থেকে সব কিছু থেকে পরিত্রাণের আমার মনে হয়েছে যে একটি সেটি হচ্ছে জনগণের হাতে ক্ষমতাটা দিয়ে গণতন্ত্রটাকে পুনঃপ্রতিষ্ঠা করার এবং জনগণকে ভোটাধিকারটা ফেরত দিয়ে জনগণের হাতে ছেড়ে দিয়ে জনগণ যেন এটাকে দেশটাকে জনগণের প্রতিনিধি দ্বারা, সত্যিকারের প্রতিনিধি দ্বারা যেন পরিচালিত হয়, সেরকম একটা সিস্টেমে না আসা পর্যন্ত আমার মনে হয় আওয়ামী ফ্যাসিস্ট চক্র সবসময় সুবিধা নেওয়ার চেষ্টা করবেই। আমরা আলোচনার প্রেক্ষাপট থেকে আলোচনা থেকে একটি কথা বেরিয়ে এসছে, আমরা পেয়েছি, সেই আলোচনাটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সখ্যতা হয়নি। ডক্টর আব্দুল আল মামুন বলেছেন কেন হলো না, এবং এটার প্রক্রিয়াটা কি আসলে কখনো শুরু হয়েছিল, বা প্রক্রিয়া শুরু হলেও কোথাও থেমে গেল, যার কারণে এই রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সখ্যতাটা হলো না। কি মনে হয় আপনার? দেখুন, আমি নিশ্চিত করে কয়েকটা জিনিস একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে বলি, নিশ্চিত করে। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে যদি সরকারের সখ্যতা তৈরি হতো, সংযোগটা গভীর হতো, এটা আমরা একটা ইন্টারাকশন, সোশ্যাল ইন্টারাকশন প্রসেস বা সামাজিক মিথস্ক্রিয়া তত্ত্ব বলি। আপনার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, এই যে মিথস্ক্রিয়া বা নিয়মিত যোগাযোগ,
এটার জন্য কিন্তু ফ্যামিলি সবচেয়ে স্ট্রং ইনস্টিটিউশন, কারণ আপনার ওয়াইফের সাথে আপনার দেখা হয় সকালে, আবার বিকেলে তার সাথে আপনি ঘুমোচ্ছেন, আপনার সন্তানের সাথে আপনি বাড়িতে কন্টিনিউ দেখা হচ্ছে, এটা কিন্তু কিছুই না। এটাকে আমরা বলি সোশ্যাল ইন্টারাকশন থিওরি। এটা কারণ ওদের সাথে ওই পরিবারের ওই 4টা লোকের সাথে আপনার সবচেয়ে বেশি দেখা হয়। এটাকে আমরা ভেঙে ব্যাখ্যা করি আমি, তাহলে ইউনূস সরকারের সঙ্গে ফখরুল সাহেবের কয়বার দেখা হয়েছে, কতটা আন্তরিক পরিবেশে দেখা হয়েছে, কতটা সম্মানিত হয়েছে, বা প্রিন্স সাহেবরা কেন 1টার সময় SMS পেল সিপিবির এবং 4টার সময় গেল না? আপনি কি সংযোগ স্থাপন করতে চাচ্ছেন? তাহলে কমিউনিকেশনের আপনার একটা গ্যাপ। 2 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে যে অতিমাত্রায় সংস্কারের অ্যাম্বিশন। দুটো ছোট্ট উদাহরণ থেকে হাতের কাছে আছে আমাদের, 90-এর পরে আমরা যে 3 দলীয় রূপরেখা সেটাও বাস্তবায়ন করতে পারিনি। আবার 150-র মতো অধ্যাদেশ জারি করলো 111-এর পরে, সেখান থেকে 72টা হয়েছে, বাকিগুলো হয়নি। সো আপনি অতিমাত্রায় এই যে সংস্কারের যে মনোভাব, সেটা হয়তো বা সরকার মনে করছে সংস্কার করে দিয়ে তারপরে আমরা রাজনৈতিক দলগুলোকে একটা কাঠামোর মধ্যে এনে তারপরে, না হলে গ্যাপটা না থাকলে যেটা আমি বললাম যে খুব কাছাকাছি চলে আসলে তখন এক ধরনের আন্তরিকতা তৈরি হয়, মনে হচ্ছে সেটা হবে না, সেটা একটা কারণ। আর একটা হচ্ছে যে যেটা অদৃশ্য একটা কারণ আমরা আলোচনা করছি, যে সরকার কি কোনো দলকে ফেভার করছে, বাইরের কোনো শক্তিকে কি সরকার ফেভার করছে? সেই ন্যারেটিভে আমি খুব রেসপেক্টফুলি বলি যে এই ন্যারেটিভটাই রং, যে কম সংস্কার হলে ডিসেম্বর আর বেশি সংস্কার হলে জুন। এই ন্যারেটিভটা আমি একজন শিক্ষক হিসেবে স্যারের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, স্যারের প্রতি এটা এই ন্যারেটিভটা এখন একটা প্রবলেম। অবিশ্বাস, অনাস্থা, এটা রাজনীতিবিদদের একটা দোলাচলে ফেলে দিয়েছে। চতুর্থ যে কারণটা, সেটি হচ্ছে যে আপনাকে রাজনীতিবিদদেরকে দেশ চালাতে দিতে হয়, কারণ তারা রাজনীতি করে। আমি শিক্ষকতা করি, আমি থিওরিটিক্যাল কথা যেটা বলতে পারবো, ভাই কিন্তু ওইটা গ্রামের ওই কথাটা আমি জানি না, এটা আমার বললে হবে না, আমি থিওরিটিক্যালি দেখবো, অথবা 2-4টা দেশের উদাহরণ দিতে পারি। তো রাজনীতিবিদদের সাথে আপনি যখন এই সেতুতে তৈরি করার মাধ্যমটা কি, সেতুতে তৈরি করার মাধ্যম তাকে কনফিডেন্স এনে নির্বাচনমুখী আলোচনা করা, নির্বাচনমুখী আলোচনার মধ্যে রাখা, তাহলে কিন্তু এই গ্যাপগুলো তৈরি হতো না। আরেকটা জিনিস আমি বলি যে এই যে কেন এই সিচুয়েশনটা এরকম গেল, বা রাজনীতিবিদদেরকে না রাখা, বা সমাজের অন্য অংশকে কেন আনতে পারলো না, আমি 3টা ছোট্ট উদাহরণ আপনাকে দিই। আমরা এটাকে বলতে পারি কি রিকনসিলিয়েশন বা পুনর্মিলন তত্ত্ব, যেটাকে আমরা বলি। খুব একেবারে নিকট অতীতের 3টা ইতিহাস। আপনি আফ্রিকাতে 1995-এ এই বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরে কি করেছে, সমাজের যারা ছোটখাটো অপরাধ করেছে বা জড়িত ছিল বা অন্যায় করেছে, দুর্নীতি করেছে, দ্রুত বিচারটা তো করতে হবে। তারা করেছে কি, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে 1995-এ বলছে বিচার কিন্তু তোমার হবে। তো তুমি দেশে স্বীকার করো যে না, আমি ভুল হয়েছে, আমার আওয়ামী লীগের তুমি কর্মী, আমাকে ভুল করে দাও, ঠিক আছে, তুমি তোমার দুর্নীতির এত টাকা আমাকে ফেরত দেবে, 3 বছর তুমি সোশ্যাল অ্যাক্টিভিটিতে থাকতে পারবে না, 6 মাসে তোমার জেল যাও। দেখেন, বিচার আমরা করছি, কিন্তু উদাহরণ থেকে শিখছি না। আরো একটা উদাহরণ দিই, আপনি রুয়ান্ডাতে এত বড় একটা গণহত্যা হয়ে গেল, 1994-এ রুয়ান্ডা করলো কি, গাকাকা আদালত নামে একটা আদালত করলো, অর্থাৎ সম্প্রদায় আদালত বা আমাদের গ্রাম আদালতের মতো। দায়িত্ব দিয়ে দিল গ্রাম বা গাকাকা প্রধান, সম্প্রদায় প্রধান, সে এই গণহত্যার বিচার করবে। কারণ বিচার না হওয়ার চেয়ে কিছু বিচার হওয়া তো ভালো, সেটা কিন্তু কাজ করেছে। কলম্বিয়াতে 2016 সালে যখন আপনি এই ফার্কের সাথে, বিদ্রোহীদের সাথে চুক্তি করলো, তখন কিন্তু কি করলো, যে বললো যে যারা সবাই বিদ্রোহী ছিল সবাইকে মাফ করা হবে না, কিন্তু একটা ট্রাইব্যুনালের আন্ডারে আনা হলো। সেই ট্রাইব্যুনালটা তারা বললো যে স্পেশাল জুরিসডিকশন ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি। তার মানে কি, নামটাই তো বলে দিক, বিচারের বাইরে কিন্তু কেউ নাই, আফ্রিকাতেও নাই, রুয়ান্ডাতেও নাই, কলম্বিয়াতেও নাই, এটা উত্তর আয়ারল্যান্ডে হয়েছে। অ্যাম্বিশিয়াস সংস্কার করতে গিয়ে রাজনীতিবিদদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, আপনি আবার অ্যাম্বিশিয়াস বিচার প্রক্রিয়া তৈরি করে আপনি কোনো বিচারের মধ্যেই নাই। অথচ সারা পৃথিবীতে এই ধরনের অনেক উদাহরণ আমি দিলাম, ট্রাইব্যুনাল, কোর্ট, যে রিকনসিলিয়েশন গুলো হয়েছে। এখন রিকনসিলিয়েশনের এই প্রক্রিয়ায় তাহলে সমাজ ঠিক হয়ে যেত, রাজনীতিবিদদের সাথে সংযোগ তৈরি করলে আপনি তাদের সাপোর্ট পেতেন, তাহলে এই যে ভালনারেবিলিটিটা তৈরি হচ্ছে, আমি দুঃখিত এই কথাটা বলার জন্য, আমি ওদের 3য় মাত্রাতে গত পরশুদিন এই কথাটা বলেছি, যেদিকে আমরা যাচ্ছি, ছোট মব, মিডিয়াম মব, বড় মব, মাঝারি মব, এই যে কথাটা আপনি শুরুতে আপনি ইন্ট্রোডাকশনে বললেন, এটা তো নির্বাচন শুধু নয়, এটা তো একটা ব্যর্থ, আমি বলছি না ব্যর্থ রাষ্ট্র বাংলাদেশ হচ্ছে, কোনোভাবে এটা ভুল যেন ব্যাখ্যা না হয়, কিন্তু তার তো কিছু সিমটম। এভাবে তো হাঁটি পাপা করে একটা জায়গায়, এমন জায়গায় যাবো, রিকনসিলিয়েশন আমি করতে পারিনি। যে লোকটা আওয়ামী লীগ করেছে, ও তো আমারই আত্মীয় স্বজন, ভাই বন্ধু, কিনশিপের কারণে ও কিন্তু আমি শিল্ড দিচ্ছি। যদি গাকাকা আদালত হতো বা লোকাল বা সম্প্রদায় ভিত্তিক আদালত হতো, গ্রাম আদালত হতো বা ম্যাজিস্ট্রেট আদালত হতো, ঠিক আছে, তুমি এটা অন্যায় করছো, তোমার এই পানিশমেন্ট, তুমি এটা, তাহলে তো একটা দাগি এবং ইলেকশন করতে পারবে না, কথার কথা, এত বছর 15 বছর ব্যারিয়ার দিয়ে দিল।
তাহলে আপনি তো ও আপনার সমাজে মিশে গেল। তাহলে যে অদৃশ্য শক্তি অস্থিতিশীলতা ক্রিয়েট করার কথা বলছি, সেই অদৃশ্য শক্তি তো সামাজিক প্রেসারে আছে। আওয়ামী লীগের ইলেকশনে যাওয়া না যাওয়ার যে আলোচনাটা হচ্ছে, নিষিদ্ধ করা বা কোর্টে নিয়ে যাওয়া, ভোট আসতে, এটা তো সবচেয়ে বড় পানিশমেন্ট হচ্ছে আওয়ামী লীগের সোশ্যাল রিহ্যাবিলিটেশনে 15-20 বছর এখনো লাগবে। তো সেই জায়গাটাতে আপনি কন্ট্রিবিউট করতে পারতেন যে তুমি দলে করছো, তোমাকে আমরা নিলাম, কিন্তু তুমি কিন্তু আওয়ামী লীগ করতে পারবে না, তুমি এটা দাগি বা তুমি এটা করছো। তখন কিন্তু সে ভিতর থেকে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে আর চাইতো না। আপনি জানতেন যে কার কার এখানে আমার গ্রামে কে কি করেছে। হ্যাঁ, এটা আমাদের দেশের মতো সংস্কৃতিতে টাকা ব্যবসা, এটা ব্যবসা, ওটা ব্যবসা হতো, সেগুলোকে হয়তো বা পদ্ধতিগতভাবে ব্যবস্থা নেওয়া যেত, সেটা এখনো করা হয়নি। সে কারণে আমি মনে করি যে এই জিনিসগুলোতে এখনো দ্রুত সরকারের রিকনসিলিয়েশন প্রসেসে যাওয়া দরকার, বিচারিক হোক, সামাজিক হোক, যে প্রক্রিয়া। আর একটা হচ্ছে রাজনীতিবিদদের সাথে আরো সংযোগটা বাড়ানো দরকার। জি, আমি এই পয়েন্টেই ফজলে হুদা বাবুল আপনার কাছে আমি জানতে চাই, একটা বিষয় আমি উল্লেখ করে প্রশ্নটা করব। সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ সরকারের সময় ডক্টর ইউনূস এবং বেগম খালেদা জিয়া, এই দুইজন ব্যক্তি আমার জানা মতে সবচেয়ে বড় শত্রু ছিলেন শেখ হাসিনার। জুলাই আন্দোলন এবং 5ই আগস্টের সফল বিপ্লব বা গণঅভ্যুত্থান, এরপর আমরা দেখলাম ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন হলো, তারপর থেকে বিএনপির সাথে বিভিন্নভাবে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন ঘটনায় কেন যেন একটা দূরত্বই তৈরি হয়েছে। অথচ পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান দুইটা বিরোধিতার জায়গা ছিল বিএনপি এবং ডক্টর ইউনূস, এবং স্পেসিফিক বললে বেগম খালেদা জিয়া এবং ডক্টর ইউনূস। পদ্মা সেতুকে কেন্দ্র করে এই দুজন ব্যক্তিকে একেবারেই সামনে দুইটা পয়েন্টে দাঁড় করিয়ে রেখেছে। অথচ মানে এরকম আশা করা অসম্ভব ছিল না বা অতিরঞ্জিত ছিল না যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সাথে বিএনপির ঘনিষ্ঠতা, নৈকট্যতা অনেক বেশি হবে, বাট সেটা হয়নি। এটা কি অতিমাত্রায় উদারতা দেখানো বা নিজেদেরকে নিরপেক্ষ রাখার প্রবণতা বা মন মানসিকতা থেকে হয়েছে, নাকি ভেতরে রাজনৈতিক কোনো ঘটনা ঘটেছে যার কারণে আপনারা এরকম দূরত্ব সৃষ্টি হয়েছে? দেখুন, ডক্টর ইউনূস আমাদের দেশের অবশ্যই একটা আলোকবর্তিকা, এবং এরকম একজন মানুষ আমাদের দেশে আছে, তার সম্পর্কে কথাবার্তা বলা আমাদের মতো নগণ্য মানুষদের ঠিক না। কিন্তু উনি রাজনীতিবিদ না, এটা তো সত্য। উনি রাজনীতি কোনোদিন, রাষ্ট্র কোনোদিন উনি চালিয়ে আসেননি। একটা প্রতিষ্ঠান চালানো, প্রতিষ্ঠান দাঁড় করানো, একটা জিনিস আবিষ্কার করা, আর একটা রাষ্ট্র চালানো, এটা অবশ্যই আলাদা। উনি শুরুতেই কিছু মানে অরাজনৈতিক কথা বলে ফেলেছেন। প্রথম কথা বলেছেন ওনার নিয়োগকর্তা ছাত্ররা, উনি বলেছেন অমুক ছাত্র পুরো আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন। তাহলে 15 বছর বিএনপি যে রাজপথে যে কাজগুলো করেছে, এইখানে বিএনপি কে মাইনাস করে দিলেন তিনি, আপনি কি তাই বলবেন? উনি বিএনপি কে মাইনাস করেছেন এটা আমি বলবো না। আমি বলবো যে উনি অরাজনৈতিক কথা বলে বিএনপির সাথে ওনার দূরত্ব উনি তৈরি করতে করেছেন ওনার অজ্ঞাত সারে, আমি বলবো। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি এটাও তো দেখেছেন যে ম্যাডাম খালেদা জিয়াকে উনি কিভাবে সম্মানিত করেছেন সশস্ত্র বাহিনী দিবসে, সেগুলোও কিন্তু বিষয়। আমরা ডক্টর ইউনূসকে অবশ্যই সহযোগিতা করতে চাই, কিন্তু ডক্টর ইউনূস শুধু না, আমাদের দেশের 5 তারিখের আগের পুরো আন্দোলনের ইতিহাস, এক দফার আন্দোলন, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, সবকিছুই তো বিএনপির ভাগিদার। হ্যাঁ, জামাতও কিছুটা, কিন্তু 5 তারিখের পর হঠাৎ করে ন্যারেটিভ চেঞ্জ হয়ে গেল। স্যার কয়েকবার ন্যারেটিভ শব্দটা ইউজ করেছেন, আমি যেটারে আবার দেখি আরেকজন আওয়ামী প্রেতাত্মা এটাকে বয়ান বলছেন। তো খুব মানে শব্দের খুব খেলা বিগত বেশ কিছুদিন দেখছি, অন্তত 6 মাস 8 মাসে হয়েছে বা হয়েছে। তো সেই জিনিসগুলো আমি যদি বলি যে সেই বয়ানের কথাই যদি আমি আসি, রাজনৈতিক বয়ানটা তৈরি হয়েছে ভুলভাবে। আর আমাদের বিএনপির বয়ানটা হচ্ছে খুব সিম্পল। এটা ছিল সকল রাজনৈতিক দল, সকল মত পথ, সকল সাধারণ মানুষের সম্মিলিত একটা অভ্যুত্থান সরকার পতনের, এবং যে আন্দোলনে বিএনপি, জামাত এবং অন্যান্য শরিক দল তারা দীর্ঘদিন থেকে রাজপথে ছিল, ছাত্র জনতা আমাদের অগ্রগামী ছিল। এই বয়ানটাকে যখন এককভাবে একজনকে করা হয়, আমি মনে করি সেটাও একটা ফ্যাসিস্ট বয়ান। যেটা এই দেশে করা হয়েছে, এক মানুষকেই, এক পরিবারকেই স্বাধীনতার সবকিছু করা হয়েছে, এবং মুক্তিযুদ্ধের ঘোষককেও এদেশের
স্বাধীনতা পদক দিয়েও আবার সেটা আবার পুনঃস্থাপিত হয়েছে পরশুদিন। তো এই যে এই জিনিসগুলো একক কৃতিত্ব এই জিনিসটা পুরো পরিস্থিতিটাকে বেশি ঘোলাটা করেছে। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে, দেখুন ডক্টর ইউনূস কিন্তু কোনোদিনও এই সরকারে আসবার পর এমনটা না যে তারা সংস্কার করার জন্য এসেছে। একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের, এটা তো বিপ্লবী সরকার নয়। বিপ্লবী সরকার হলে তো আপনি সংবিধান ছুঁড়ে ফেলতেন, আপনি আর্মি ছুঁড়ে ফেলতেন, আপনি জাতীয় সঙ্গীত ছুঁড়ে ফেলতেন, আপনি নতুন সংবিধান করতেন। আপনি তো প্রেসিডেন্টের কাছে যে আপনি শপথ নিতেন না, আপনি তো শহীদ মিনারে যেতেন, আপনি জাতীয় স্মৃতিসৌধে যাইতেন, কিংবা আপনি রাজপথে দাঁড়ায় আপনি নিতেন। আপনি তো সেই সরকারে তো নাই। তাহলে আপনি যে সরকারে আছেন সেই সরকারের তো আপনি ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আপনার মূল কাজ হচ্ছে নির্বাচন করা, জনপ্রতিনিধি। ভাই, কামারের কাজ কোনোদিনও কুমারকে দিয়ে হয় না। কুমারকে কুমারের কাজ করতে হয়, কামারকে কামারের কাজ করতে হয়। দেশ চালানো রাজনীতিবিদের কাজ। সেক্ষেত্রে আপনি কি ফিনিশিংয়ে বলবেন যে বিএনপিকে যেভাবে আস্থায় নেওয়ার প্রয়োজন ছিল সেইভাবে নেয়নি, বরং একজন ব্যক্তিকে মাস্টার মাইন্ড বলে দূরত্বটা তৈরি করে ফেলেছে? এটা তো প্রমাণিত, এটা তো একদম প্রমাণিত। এই যে দুইজন সরকারে আছে, 2 দিন আগে বলেছে সার্জিস সাহেব, নাহিদ সাহেব 2 দিন পর পদত্যাগ করলেন, মানে ওনাদের সবকিছু সেটেড। তো সরকারের মধ্যে থেকে গড়ে ওঠা দল আর যেসব তাদের সম্পর্কে আপনি দেখেছেন কত প্রমাণ এসেছে, তারা অলরেডি টেন্ডারবাজিতে, তারা অলরেডি, আমরা তো চাই এই তরুণ প্রজন্ম আগামীতে দেশের নেতৃত্বে আসুক, বাংলাদেশের ভালো ছেলেরা, তরুণ ছেলেরা রাজনীতিতে আসুক। এটা তো আমাদের সবার চাওয়া, আমাদের তো সবার চাওয়া দেশটা ভালো হোক। জনগণ যাকে মনে করবে তারাই ক্ষমতায় আসবে, কিন্তু রাজনীতিতে তরুণ প্রজন্ম আসতে চাওয়াটা তো দেশের জন্য একটা পজিটিভ দিক। তো তারা এসেই কিন্তু এই যে তদবির বাণিজ্য, বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এগুলো যখন শুরু হয়ে গেছে, তখন কিন্তু, এবং তাদের এই যে সরকারের থেকে সরকারের আনুকূল্য পাওয়া, প্রোটোকল পাওয়া এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া, এই জিনিসগুলো দিয়ে তো একটা রাজনৈতিক দল তো রাজপথ থেকে আসে, মাঠ থেকে আসে, জনগণের মধ্যে থেকে আসে। আমি শেষ কথা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই রাজনীতিবিদদের হাতে, জনগণের নির্বাচিত সরকারের হাতে, প্রতিনিধির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়াই একমাত্র এখন এদেশের যে অবস্থা, আপনার ডিমান্ড সাপ্লাই পর্যন্ত ঠিক নেই কৃষি পণ্যের। এই গত বছর আপনারা দেখেছেন পেঁয়াজের দাম কত, আলুর দাম কত। হঠাৎ করে এবারে আলুর দাম, পেঁয়াজের দাম এমন অবস্থায় চলে এসেছে, কৃষকরা তার প্রতি বিঘা জমিতে আলু চাষ করে এক একজন কৃষক এখন প্রায় 50,000 টাকা লোকসান করছে। লাভ করা তো দূরের থাক, পেঁয়াজ করে প্রথম আলোতে গতকালকের একটা আর্টিকেল দেখলাম, প্রথম আলো, আপনার পাবনার একটা কৃষকের নিয়ে বলেছে যে কিভাবে এই মারি পেঁয়াজ উৎপাদন করে ওনার প্রতি বিঘা 26,000 টাকা উনি লোকসান করেছেন। কারণ এই যে এমনকি আমাদের সাপ্লাই চেনগুলো পর্যন্ত ঠিক হয়নি এখন পর্যন্ত। মবিং এগুলো তো পরের কথা, সাধারণ জনগণকে তো শান্তিটা দিতে হবে। তেল নিয়ে কি হচ্ছে আপনি জানেন। তো আমাদের তো একটা জায়গায় দাঁড়াইতে হবে, এবং সেটা করতে গেলে আপনার ওই যে বললাম, যারা দেশ চালানোর জন্য কাজ করে, যারা জনগণের সাথে থাকে, যারা জনগণের সাথে উঠা বসা করে, জনগণের বকা খায়, জনগণের ভালোবাসা পায়, জনগণের কাছে যায়, তাদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া, নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া আমার মনে হয় সর্বোচ্চ এবং সর্বোত্তম। আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আলোচনা শুনব ডক্টর আব্দুল আল মামুনের কাছে। ডক্টর আব্দুল আল মামুন, আপনি যেটা বলছিলেন যে রিকনসিলিয়েশন প্রয়োজন রাজনীতিবিদদের সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সখ্যতা, এবং আলটিমেটলি আজকের আপনাদের দুজনের আলোচনা থেকে এই পর্যন্ত যা বেরিয়ে এসছে, তাতে নির্বাচিত সরকার জনপ্রতিনিধিদের কাছেই আসলে দেশের দায়িত্ব, দেশ পরিচালনার দায়িত্ব যাওয়া উচিত। এর একটা প্রক্রিয়াও মনে হয় শুরু হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। গত 2 দিন আগে নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হয়েছে যে অক্টোবরে তফসিল ঘোষণা করা হবে, তার একটা প্রস্তুতি চলছে, এবং তাই যদি হয় তাহলে ডিসেম্বর জানুয়ারিতে নির্বাচন হবে, তা মোটামুটিভাবে বলা যায়। আসলে আপনি জুলাই আগস্টের যে গণ আন্দোলন যে
বিশাল বিরাট আন্দোলন, সেই আন্দোলনের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। এবং আমরা যতদূর জানি যে এখন যারা সরকার চালাচ্ছে বা সরকারের খুব কাছাকাছি তাদের অনেকের সাথেই আপনার বেশ ঘনিষ্ঠতা আছে। সেক্ষেত্রে আপনি এই সমস্ত অঙ্গন থেকে কি জানেন বা কি বুঝতে পারছেন বা কি দেখছেন নির্বাচনকে কেন্দ্র করে কতদূর এগিয়েছে, কতদূর আগাচ্ছে? না, ধন্যবাদ আবার আপনাকে। অবশ্যই এটা তো আমাদের শিক্ষার্থী, যেহেতু আন্দোলনের সময় একসঙ্গে থাকার সুযোগ হয়েছে, এবং শুধু এই শিক্ষার্থী না, আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্য অন্য মতের যারা শিক্ষক ছিলেন, আওয়ামী লীগ ছাড়া সাদা দল বা বাম, তাদের সাথেও যোগাযোগ আছে বা কথা হয়। এবং সবাই আসলে তো তখন গোটা ইস্যুটাই ছিল এটা নির্বাচন নিয়ে, নির্বাচনমুখী জিনিসটা, এবং এক দফা তো চলে গেল ওই নির্বাচনের কারণে তো তার পদত্যাগ দাবি বা সব কিছু। আমি নির্বাচন দ্রুত দেখতে চাই, কিন্তু তার আগে সংস্কার হওয়া দরকার। কিন্তু যে জায়গাটাতে আশঙ্কা তৈরি হচ্ছে যে খুব বেশি সংস্কার আমরা যে আশা করছি, এবং বর্তমানে যে সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপট, তাতে যেন এমন না হয়ে যায় যে কোনো সংস্কারই হলো না, সেই আশঙ্কাটা কিন্তু মানে সরকার এমন জায়গায় চলে গেল যে যেখানে আর সংস্কারই হচ্ছে না, কেন নির্বাচন হয়ে গেল। কেন এই আশঙ্কা? কেন আমি বলছি, দেখেন, আপনি বললেন যে ফেব্রুয়ারি মাসে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশন, আপনার টেবিলে এখন সবগুলো 6টা মেইন কমিশন সহ অন্যান্য কমিশনের রিপোর্টগুলো আছে, এবং আপনি পার্টিগুলোর সঙ্গে বসার কথা, আপনি কেবল একটা রাউন্ড করেছেন। এবং এটা ভাবতে কারোরই মানে কোনো অসুবিধা হওয়ার কথা না, যেন সরকার প্রধান যদি এই কমিটির প্রধান থাকেন, তার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এটা তো একটা হার্ড টক। যেমন এটা আপনি টেবিল টক করছেন, টেবিল টক না, এটা হার্ড টক, টেবিলে বসে হার্ড টক করতে হবে যে কে এটা চায় ওটা চায়। তাহলে মানে কি, আপনি কন্টিনিউয়াসলি প্রতি সপ্তাহে প্রতিদিন রুটিন করে আপনাকে বলতে হবে ঠিক আছে আগামী এক সপ্তাহে নির্বাচন নিয়ে আলোচনা শেষ করবো, অ্যান্ড দিস ইজ দি কনসেনসাস আউটকাম। আমি এরপরে আগামী সপ্তাহে পুলিশ রিফর্ম নিয়ে কথা বলবো, এরপরে কনস্টিটিউশন নিয়ে কথা বলবো। সেই গতিটাই তো আমি দেখছি। আপনি জাতীয় ঐক্যমত্য কমিশন, তারা এই সরকারের মধ্য থেকেই তারা করছে। পৃথিবীতে অনেক উদাহরণ আছে, আমি আপনার এখানে বলে গেছি যে ইন্দোনেশিয়াতে একটা ডিপার্টমেন্টই করা হয়েছিল যে সুহার্তোর পতনের পরে, যে তারা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে ইন্দোনেশিয়ার ভবিষ্যৎ ঠিক করবে, কনস্টিটিউশন, ইলেকশন এগুলো রিফর্ম করবে। 1 বছরের মধ্যে 98-এর পরে ইলেকশন করেছিল ইন্দোনেশিয়া। আমরা তো ইন্দোনেশিয়াতে সেম প্রক্রিয়া আছে, সেখানে একটা ডিপার্টমেন্ট খুলে দেওয়া হয়েছিল রাজনীতিবিদদের সাথে আলোচনা করার জন্য, যে আপনারা আলোচনা করে বলেন কি কি সংস্কার করতে হবে। এখন আপনি সরকারের লোক থেকেই আপনার রাষ্ট্রপ্রধান হয়ে, সরকার প্রধান হয়ে আবার আলোচনা করতে চাচ্ছেন, আপনার সময়ের তো ইস্যু আছে। তাহলে এটা কিন্তু একটা ডিলে প্রক্রিয়া বা একটা দীর্ঘ সূত্রিতার মধ্যে যাচ্ছে। তাহলে আপনি এখন দেখেন যে অক্টোবরের নির্বাচন হয়, বাস্তবতা হচ্ছে সময় কতদিন আছে? তো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 6 মাস। আপনি এর মধ্যে দুটো ঈদ আছে আপনার, আগামী 20 তারিখের পরে বাংলাদেশ উইল বি ইন ঈদ মোড, তাহলে দুটো ঈদে চলে যাবে। রমজানে একটু আমরা কাজটা একটু কম করি, লিটারালি আপনার হাতে 2 মাস থেকে 3 মাস সময় আছে। কতগুলো আপনার মিনিমাম 4টা তো আপনাকে করতেই হবে, কনস্টিটিউশন, আপনার নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন বা বিচার বিভাগ, এই 5টা আপনাকে করতেই হবে। তাহলে এই 5টা যদি আপনি 15 দিন করে সময় দেন, দেখেন তো আমি যে কথাটা বললাম যে আশঙ্কাটা শোনালাম আমি, দেখেন আপনি কোন জায়গায় চলে গেছেন। কতগুলো রাজনৈতিক দল, একটা তো আপনি কম্পাইল করেছেন, আবার তারা তাদের প্রস্তাব দিয়েছে। বিএনপি 31 দফার বাইরেও কিন্তু প্রত্যেকটা কমিশনের জন্য প্রস্তাব দিয়েছে, বাম দলগুলো তাদের যে প্রস্তাব দিয়েছে। আর এই আমার ধারণা নাগরিক ঐক্য এখন তারা দলে পরিণত হলো, তারা একটা প্রস্তাব দিবে। একসাথে করতে হবে না, আপনি তো অল্প কয়েকজন মানুষ, এমনি রাজনৈতিক প্রক্রিয়া নেই, আপনি আপনার ব্যক্তিগত ক্ষেত্রে সফল, তার মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আপনাকে নেগোশিয়েট করতে হবে, একটা কনসেনসাস তৈরি করতে হবে। এরপরে কথা হচ্ছে যে এটা কি ডিক্লারেশনের মাধ্যমে বলা হচ্ছে যে গণপরিষদ নির্বাচন, আমি এটা বাস্তবতা মনে করি না। তাহলে আপনি এখন তো আপনার হানা ভোট সম্ভব না, রেফারেন্ডাম করতে পারছেন না, তাহলে এটা কনসেনসাস তৈরি করতে হবে। বাংলাদেশে দেখেন আমাদের কনসেনসাস তৈরি ইতিহাসটা ভালো না, কনস্টিটিউশনাল কনসেনসাসটা আমাদের সবচেয়ে ভালো হয়, কারণ ওটা লিখিত পরিচিত, এটা আমরা মানি। শেখ হাসিনা ওইটা দিয়েই 15 বছর চালিয়েছে। কিন্তু আমাদের এখানে একটা উদার আমাদের নানান ধরনের কনসেনসাসের ডেফিনেশন আমরা দেখি, কনস্টিটিউশনাল, জাতীয় ঐক্যের মধ্যে বৃহত্তর ইন্টারেস্টের কারণে। কিন্তু আমি মনে করি যে আমাদের এবার কনসেনসাসটা হতে হবে উদার রাজনৈতিক একটা কনসেনসাস, যেটা 31 দফাতে যেটা কিছু কিছু জিনিস অলরেডি আছে, আবার অন্যান্য দলগুলোর মধ্যেও আছে, জামাতের মধ্যেও কিন্তু আছে, তারা যে প্রস্তাবগুলো দিয়েছে। বাস্তবিকে আমি দেখি যে 40 থেকে 50 ভাগ প্রস্তাব কিন্তু বিএনপি সহ সব দল এগ্রি করেছে এই 31 দফা থেকে ওনাদের প্রস্তাবগুলো। আপনি যদি দেখেন 50 ভাগ প্রস্তাব কিন্তু রেডি। এখন সরকারের দায়িত্ব হচ্ছে এই 50কে 60, 70, 80-তে নিয়ে যাওয়া, সে কাজটা তো হচ্ছে না। তাহলে এখন যে নির্বাচন আমি দেখবো, আমি দেখি নির্বাচন 2 ধরনের দেখতে পাচ্ছি, আইদার ডিলে নির্বাচন, আর দ্রুত নির্বাচন হলে সংস্কার ছাড়া নির্বাচন, যেটা আমরা কোনোভাবেই চাই না। এই জন্য আমি আশা করি যে সরকার প্রোঅ্যাক্টিভ একটা রোল নেবে,
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সখ্যতা তৈরি করবে এবং দ্রুত এই কাঠামোটা নিয়ে প্রশ্ন উঠবে দুদিন পরে। একবার মাত্র মিটিং হয়েছে ঐক্যমত্য কমিশনে, তাও আবার 15-20 মিনিট করে, যেখানে আমি বললাম যে হার্ড টক হতে হবে, আমন্ত্রণ প্রক্রিয়া থেকে শুরু করে আলোচনার প্রক্রিয়া। এই সরকার আমার সরকার, এই সরকার গঠনে অবদান আমাদের প্রত্যেকের আছে। আপনি আমি যারা এখানে বসে আছি সম্ভবত কেউ মানে অন্তত আওয়ামী লীগের আদর্শে না বা চাইনি যে তারা থাকুক। তো যদি সেটা হয় তাহলে আমরা তো ব্যর্থ তো দূরের কথা, আমরা তো প্রথম সংস্কার দেখতে চাই। সংস্কারের একটা বড় এলিমেন্ট স্থিতিশীলতা। আপনি স্থিতিশীলতা জায়গা ঠিক করতে হবে, সংস্কারটা টেবিলে আনতে হবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত পৌঁছতে হবে। নাহলে কিন্তু এই এত মানুষের যে আত্মত্যাগ, 30,000 মানুষ যে আহত হওয়া, 4,000 মানুষের যে অঙ্গহানি, আর 2,000 মানুষের চোখ হারানো, এটা একটা আমাদেরকে একসময় উত্তর দিতে হবে আজকে থেকে 20, 30, 50 বছর পরে, যে একটা জেনারেশন হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। এবং সেই ব্যর্থতাটা ভাই যেটা বললেন যে ডক্টর ইউনূসের মতো আইকন উনি নিক, এটা আমি ব্যক্তিগতভাবে যেমন চাই না, কেউই বোধ হয় চায় না। এই জন্য দ্রুত এই 3টা কাজ করা, স্থিতিশীলতার জন্য কাজ করা, সংস্কারটা দ্রুত, আলোচনাটা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া, কারো স্বার্থ পক্ষ বিপক্ষ দেশ বিদেশ না দেখে। তৃতীয় হচ্ছে যে যত দ্রুত রাজনৈতিক কাঠামোতে ফেরা যায়। আমি খুবই কনফিডেন্ট যে তখন এই স্থিতিশীলতা থাকবে না। ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ মামুন। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে ফজলুদ্দা বাবুল, আমরা আপনার কাছে শুনতে চাই, নির্বাচনের প্রসঙ্গ যখন আসছে চলছে তখন আমরা সবাই জানি, একথা বলতেই হবে, আমি প্রায় সব টকশোতেই আলোচনা প্রেক্ষাপটে চলে আসে বলি যে বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে সর্ববৃহৎ দল, সবচেয়ে বড় দল। এরপরে রয়েছে জামাতের অবস্থান। জামাত এরই মধ্যে 300 আসনে তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে এবং নির্বাচনমুখী তারা, যদিও স্থানীয় নির্বাচনের কথা বলছে, বাট সংসদীয় নির্বাচনের ব্যাপারে তাদের প্রস্তুতি কিন্তু পরিষ্কার, একদম প্রকাশ্য। সেক্ষেত্রে আপনার দলের প্রস্তুতি কেমন? আপনি নিজে দীর্ঘদিন ধরে রাজনীতি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমিও ছাত্র ছিলাম, আমরা একই ইয়ারের স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি ক্যাম্পাস থেকেই আপনাকে চিনি, জানি। আপনার ব্যক্তিগত প্রস্তুতি কেমন, আপনার দলের প্রস্তুতি কেমন? এবং এর সাথে আরেকটা ছোট্ট বিষয় জড়িয়ে রাখি যে আজকের আমাদের আলোচনার যে বিষয়টা ছিল যে কথায় কথায় আন্দোলন পিছনের কারণ, নিশ্চয়ই আপনার এলাকায়ও এই ধরনের মবের ঘটনা, অনাচার এগুলো ঘটে। সেই সমস্ত জায়গায় আপনি বা আপনারা কি ধরনের ভূমিকা রাখেন, কীভাবে ভূমিকা রাখেন সব মিলিয়ে? ধন্যবাদ বন্ধুবর সিরাজ, আবার ফ্লোর দেওয়ার জন্যে। আসলে দেখুন, বিএনপি গত 15 বছরে এত বৃহৎ দলে পরিণত হয়েছে যে প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং তার নির্দেশনায় এবং কঠোর তত্ত্বাবধানে সেখানে ওয়ার্ড পর্যায় পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ সংগঠন, আলোচনা একটু সংক্ষিপ্ত করতে হবে, এবং সেখানে নেতৃত্ব এবং লিস্টেড নেতৃত্বের প্রকাশ ঘটেছে। আমার এলাকায় আমি যে থানার সভাপতি, তার পাশের থানায় আমি কৃষক দলটা দেখভাল করি, সেখানে 90টা ওয়ার্ডেই ব্যানার টাঙ্গিয়ে ইফতার হচ্ছে কৃষক দলের ব্যানারে। এখন তৃণমূল পর্যায়ে বিএনপি কতটা শক্তিশালী এবং আমার প্রস্তুতি কীরকম আপনি বলছিলেন। আমি দীর্ঘদিন থেকে বিএনপির সভাপতিত্ব করি তৃণমূলের, গ্রামের, এবং কাস্টমাইজড হয়ে গেছি গ্রামের লোকজনের সাথে। গ্রামের মানুষ এখন একটা জিনিসই চায়, সেটা হচ্ছে যে অতি দ্রুত নির্বাচন। তারা ভোট দিতে পারেনি, তারা এইসব সংস্কার, কম সংস্কার, বেশি সংস্কার, অধিক সংস্কার, আর সংস্কারের কথাই যদি বলেন তাহলে নিজের থেকে সবার আগে যে রাজনৈতিক দলটা নিজেদের সংস্কার করবে বলে একটা রীতিমতো একটা প্রকাশনা বের করেছে, একটা আনুষ্ঠানিক প্রোগ্রাম করলেন, সেইটা নিয়ে কিন্তু আলোচনা নেই। আলোচনা কোনটা নিয়ে? যে বাচ্চারা, যে ছাত্ররা, যাদের পড়ালেখা করার কথা, ক্যারিয়ার গঠন করার কথা, তারা এই কোটা আন্দোলন করবেন বলে পরবর্তীতে তারা ক্ষমতায় যাওয়ার আন্দোলনে চলে আসলেন। হ্যাঁ, তো এই যে এই বিষয়গুলো আমার মনে হয় যে রাজনীতির সমাধান অনেক সময় সময়ের কাছে ছেড়ে দিতে হয়, কারণ রাজনীতি তার নিজস্ব গতিপথ বের করে নেয়। আর যে কথাটি বলেছেন যে আমি আলোচনা শেষ করব, আমার এলাকায় প্রস্তুতি হচ্ছে, দেখুন বিএনপির প্রত্যেকটি এলাকায় একাধিক প্রার্থী রয়েছে এবং জনাব তারেক রহমানের ওই রকম ক্যাপাবিলিটি আছে এবং তার নেতৃত্বের আছে যে উনি একক প্রার্থী দিয়ে সেখানে ভোট করাবেন। আমরা বিএনপি, শুধু আমি না, প্রত্যেকটা প্রার্থী প্রত্যেকটা আসনেই
পরিপূর্ণভাবে যে কোনো মুহূর্তে তারা তৈরি। কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সবাইকে সমান সুযোগ দিয়ে প্রতিযোগিতামূলক ভোটের আয়োজন করে যেটা সবার মধ্যে গ্রহণযোগ্য হবে সেরকম একটা নির্বাচন বিএনপি চায়। জি, নিশ্চয়ই সেরকম একটা ব্যবস্থা হবে আশা করি, এবং আমরা আশা করি যে যে দূরত্ব তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের, সেই বিষয়টা বিবেচনা করে সরকার নিশ্চয়ই ভবিষ্যতের পদক্ষেপ নেবে। দর্শক, এতক্ষণ দেখছিলেন টেবিল টক। আমরা আলোচনায় ছিলাম কথায় কথায় আন্দোলন, পেছনের কারণ। এ নিয়ে আলোচনা করতে গিয়ে রাজনীতির বিভিন্ন দিক, পেছনের কথা, ভেতরের কথা, অনেক কথাই আলোচনা হলো। আমরা আশা করছি যে আগামীকাল এইরকমই আরও কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি। খোদা হাফেজ।